इंग्रेज বিরোধী স্বাধীনতা সংগ্রাম কিন্তু হিন্দু মুসলিমদের মিলিতভাবেই কিন্তু এই স্বাধীনতা সংগ্রামটা হয়েছিল। ফলে সে আন্দোলনে ওই সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলনের নেতৃত্বে চলে গিয়েছিল কিন্তু কংগ্রেস, এবং কংগ্রেসের প্রাণ পুরুষ বলে পরিচিত মহাত্মা গান্ধী খুব চাতুর্যের সঙ্গে ভেতরে ভেতরে মুসলিম জাতিসত্তার বিলুপ্তির লক্ষ্যেই কিন্তু তার এই কার্যক্রম পরিচালনা করেছিল। হিন্দু মুসলিমের চরম বৈষম্য, জাতি জাতিতে সংঘাত, সাম্প্রদায়িকতা, প্রচণ্ড বৈষম্য, বিদ্বেষ, মুসলিমের উপরে নিপীড়ন, নির্যাতন, অবশেষে এক জাতি তত্ত্ব, দ্বিজাতি তত্ত্ব, ওয়ান নেশন থিওরি, টু নেশন থিওরি, এই বিশ্লেষণের দেয়াল ভেঙে টু নেশন থিওরির যে তত্ত্ব শুরু হয়েছিল, সেখান থেকেই কিন্তু নতুন স্বাধীনতার স্বপ্নে 47-এর জন্ম হয়। সেই সময় মহাত্মা গান্ধীর এই চাতুর্য কিন্তু অনেকে বুঝতে পারেনি। কংগ্রেস যেহেতু ইংরেজ বিরোধী সংগ্রামের নেতৃত্বে রাজনৈতিক শক্তি ছিল, কিন্তু সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে মীর জাফর, ইয়ার লতিফ, রায় দুর্লভ, উবিচাঁদরা কি কাজটা করেছিল, তার মধ্যে সেই নেহরু ডক্টরিন, অখণ্ড ভারতের স্বপ্ন, মুসলিম জাতিসত্তাকে ধ্বংস করে আমাদের জাতিসত্তাকে বিলুপ্তির পথে নিয়ে যাওয়ার জন্য কংগ্রেসের নেতৃত্বে কিন্তু সেই সব ষড়যন্ত্র সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এটা টের পেয়েছিলেন আল্লামা ইকবাল। সেখান থেকে কিন্তু আমাদের ধীরে ধীরে এই জাতিসত্তার আলাদা একটা ব্যাখ্যা তৈরি হলো যে আমাদের পৃথক জাতিসত্তার একটা পরিচয় আছে। তারই ফলশ্রুতিতে কিন্তু 47-এর জন্ম হলো। এখনো এই বাংলাদেশে পলাশী খুঁজতে তো আর ভাগীরথীর তীরে যাওয়া লাগে না। আমরা খুব বিস্মিত হলাম আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার ভোট ব্যাংককে কাজে লাগিয়ে যারা বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেন, ক্ষমতাসীন সরকার বিএনপি যারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে নেতৃত্ব দিচ্ছেন, চলতি অধিবেশনেও বিএনপির একজন এমপি দাঁড়িয়ে বলেছেন, আমরা 47-কে বিশ্বাস করি না, 47-কে স্বীকার করি না। পার্লামেন্টে আমাদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সেই কথার প্রতিবাদ করেছেন দাঁড়িয়ে, এবং তিনি বলেছেন যৌক্তিকভাবে যারা 47-কে স্বীকার করেন না, 47-কে মানেন না, তার অর্থ হলো আজকের বাংলাদেশ যে স্বাধীন ভূখণ্ডের সীমানার মধ্যে আমরা স্বাধীন লাল সবুজের পতাকার আলাদা পরিচয়, আলাদা স্বতন্ত্র অস্তিত্ব এবং সত্তা লাভ করেছি, 47-কে অস্বীকার করলে তো এই ভূখণ্ডকে অস্বীকার করা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যদি সেদিন আমরা 47-এর আলাদা ভূখণ্ড না পেতাম, তো সেই ভূখণ্ডের উপরই তো 71-এর স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের লাল সবুজের পতাকার নতুন পরিচয় আমরা পেয়েছি। ফলে 47 না হলে কিন্তু 71 হতো না। আমাদের সেই অখণ্ড ভারতে চরম নিপীড়ন এবং বৈষম্যের মধ্য দিয়ে আমাদের আধিপত্যবাদী শক্তির সামনে সেবাদাস সেজে সারা জীবন আধিপত্য শক্তির তাবেদারি আমাদের করতে হতো। সেজন্য আমি শুরুতেই বলছিলাম যে পলাশী মানেই ভাগীরথী তীরের পলাশী নয়, আমাদের পদ্মা, মেঘনা, যমুনার তীরেও কিন্তু একটা রাজনৈতিক পলাশীর অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি, যারা 47-কে মানে না, যারা বলে 47-এর সীমানাটা ভুল হয়েছে, এটা রাবার দিয়ে তুলে দাও, তার অর্থ হলো এটাকে আবার একটি আধিপত্য শক্তির দাসপথের মধ্যে প্রবেশ করা। অনেকে আজকে মনে করে যে না, আমাদের স্বাধীন সীমানা তো ঠিক আছে, 55,126 বর্গ মাইলের স্বাধীন ভূখণ্ড, আমাদের একটি আলাদা পতাকা, আলাদা মানচিত্র, আমাদের আলাদা একটা জাতীয় সঙ্গীত, তো আমরা দেশ তো স্বাধীন আছি, অসুবিধা কি? ওনারা বোঝেন না আধিপত্যবাদীদের নতুন রূপ, আধিপত্যবাদের, সাম্রাজ্যবাদের নতুন সংজ্ঞা, সেটা হলো রাষ্ট্রের ভূখণ্ড দখল না করে
রাষ্ট্র আপনার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু সেই রাষ্ট্রের অর্থনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, ক্ষমতায় উঠানামা, সংস্কৃতি, সমস্ত আধিপত্যের রিমোট কন্ট্রোল হবে আরেকটি আধিপত্যবাদীর শক্তির কেন্দ্র থেকে। এটা হচ্ছে আধিপত্যবাদের নতুন ধারণা। আজকে আমরা বাংলাদেশ, আমরা সেই আধিপত্যবাদীদের সেবাদাসে পরিণত হয়েছি। একটি দেশের ভূখণ্ড আলাদা থাকাই কিন্তু শুধু মুক্ত স্বাধীন থাকার জন্য যথেষ্ট নয়। এই জন্য মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের লেখা অনেক বই আপনারা পড়েছেন। তার একটা বই লেখা আছে, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। ফলে সীমানা আমাদের আলাদা হলেও সেই সীমানা, সেই স্বাধীনতা, সেই পতাকা, সেই মানচিত্র আমাদের অরক্ষিত। আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের ব্যবসা বাণিজ্য, এদেশের রাজনীতিতে কে ক্ষমতায় উঠবে আর নামবে, সব কিছুর রিমোট কন্ট্রোল করা হয় একটি আধিপত্যবাদী শক্তির কেন্দ্র থেকে। আমরা মনে করেছি ফোর্ট উইলিয়াম দুর্গ বোধহয় শুধু কলকাতায় হয়েছিল। এই পলাশির দায় কাদের? এই পলাশির ট্র্যাজেডির দায় কাদের? কেন এটা হয়েছিল? এর অনেক গভীর পর্যালোচনা আছে। যত দোষই আমরা লোকদেরকে দিতে চাই না কেন, আমরা কথা কিন্তু অস্বীকার করতে পারি না, বাইরের শত্রুর চেয়ে ভেতরের শত্রু হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তারাই কিন্তু আমাদের এই পলাশির ট্র্যাজেডি ঘটানোর পিছনে সবচেয়ে মূল নায়কের কাজ করেছিল। দেশ ও জাতির সাথে ক্ষমতার লোভের বিশ্বাসঘাতকতার ইতিহাসই হচ্ছে পলাশির ইতিহাস। সুধীবৃন্দ, তাই আমি বলি যে আমরা দুইবার স্বাধীন হয়েছি। 47-এ একবার হয়েছি, 71-এ একবার হয়েছি। এই স্বাধীনতার এই সংগ্রামের নবতর চেতনা কোন আধিপত্যবাদীদের পদোন্নত হয়ে থাকতে না চাওয়ার যে স্পৃহা, যে চেতনা, যে স্পিরিট, যে মূল্যবোধ, এটাই কিন্তু পলাশির চেতনা থেকে শুরু হয়েছে। এজন্য আমি শুরুতেই বলেছি, স্বাধীনতার সূর্য সেদিন অস্তমিত হয়েছিল ব্যাখ্যা যেমন ঠিক, তেমনি সেই দিন থেকেই এ জাতির স্বকীয় সত্তায় স্বাধীনতার নবতর সংগ্রামের সূচনা হয়েছিল। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজও স্বাধীন বাংলাদেশে আমরা নতুন মির্জাফরদের বিরুদ্ধে, রায়দুল্লাহদের বিরুদ্ধে, উমিচাঁদদের বিরুদ্ধে, গোসেটি বেগমদের বিরুদ্ধেই কিন্তু জুলাই অভ্যুত্থানে আরেকটি সংগ্রাম আমরা করেছিলাম। আমরা আরেকটি পলাশির আম্রকরণের নতুন উদ্বোধন আমরা করেছিলাম। ফলে সংখ্যা, শক্তি, রাজনৈতিক দল, এর চেয়ে বড় কথা হলো একটি জাতির, একটি জনপদের, একটি ভূখণ্ডের মানুষের প্রকৃত স্বাধীনতার চেতনায় সেই জাতিকে শিক্ষিত হতে হয়। তার অর্থ হলো কারোর সামনে মাথা নত না করা। আমি আমার আদর্শে চলবো, আমার মূল্যবোধ আলাদা, আমার সংস্কৃতি আলাদা, আমার রাজনৈতিক শক্তি আলাদা, রাজনৈতিক চিন্তা আলাদা। এই চেতনায় সেই জাতির, সেই প্রজন্মের ঘরে ঘরে প্রতিটি শিশু, যুবক, তরুণ, ব্যবসায়ী, সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে চেতনা জাগ্রত হলে সেই জাতিকে কখনো বিদেশি আধিপত্যবাদী কোনো প্রভুরা কিন্তু পদোন্নত করে রাখতে পারে না। ফলে আমরা বাংলাদেশে বসে যখন দেখি বিএনপির অনেক নেতা, আওয়ামী লীগের অনেক নেতা, এমনকি বামপন্থী কমিউনিজম রাজনীতির ধারক বাহকরা অনেকে বলেন যে 47-এর সীমানাটা নিয়ে আমরা ভুল করেছি। ইসলামী জাগরণ, ইসলামী মূল্যবোধ, ইসলামী শক্তিকে ঠেকাতে না পেরে এমন এমন কথা, এমন এমন দর্শন তারা আমাদের সামনে পেশ করেন, যা দিয়ে এই ভূখণ্ড, এই জাতিসত্তার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেই তারা কিন্তু ভূমিকায় চলে যান। এজন্য আমরা, আমার আগের আলোচক বেলাল ভাই পরিষ্কার বলছিলেন, আমি অল্প একটু শুনতে পেলাম, যে মুঘল শাসকরাই ব্রিটিশের কাছে মাত্র 3000 টাকায় গ্রামের পরে গ্রাম বিক্রি করে দিল, তাদের জমিদারি প্রতিষ্ঠা করতে সুযোগ দিল, ফোর্ট উইলিয়াম দুর্গ করতে সুযোগ দিল। এবং তারাই ধীরে ধীরে রাজত্বের শিকড় এখানে যখন গড়তে শুরু করলো, এইটাই নবাব সিরাজউদ্দৌলা কিন্তু উপলব্ধি করতে পেরে তিনি সেই
ফোর্ট উইলিয়াম দুর্গের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করলেন, প্রতিরোধ করলেন এবং কলকাতা দখল করলেন, তখনই মীর জাফর সহ তার অনুচররা কিন্তু নবাবের এই সিদ্ধান্ত মানতে পারেনি। অভ্যন্তরীণভাবে বিদ্রোহের সূচনা, বিশ্বাসঘাতকতার সূচনা কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে। তাই আমি বলছিলাম যে বাইরের শত্রু, ওখানে যেমন শুধু ইংরেজদের দায়ী করা যাবে না, ব্রিটিশদেরকে দায়ী করা যাবে না। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বঙ্গ বিজয়ের মধ্য দিয়ে আমাদের যে স্বাধীন সত্তা উপহার দিয়েছিলেন, দীর্ঘ প্রায় 550-600 বছরের সেই স্বাধীনতার সূর্যটাকে ডুবিয়ে দেওয়ার পেছনে আমাদের এই ঘরের শত্রুরাই কিন্তু সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র হিসেবে তারা দায়িত্ব পালন করেছে এবং তারা কাজ করেছে। ফলে যখন নবাব সিরাজউদ্দৌলার এই ফোর্ট উইলিয়াম দুর্গ এবং কলকাতা দখল করার অভিযানের সাথে তার ঘরের শত্রুরা যখন অবাধ্য হলো, বিশ্বাসঘাতকতা করলো, 57 সালের জানুয়ারিতে রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে অ্যাডমিরাল ওয়াটসনের অধীনে একদল সৈন্য কলকাতায় পাঠালো এবং অভিযানের পাল্টা অভিযান তারা কিন্তু শুরু করল এবং তারা যুদ্ধযাত্রা শুরু করলো ক্লাইভের নেতৃত্বে। নবাব ও মুর্শিদাবাদ থেকে পলাশির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এবং 23শে জুন সকাল 8টা থেকে বিকাল প্রায় 5টা পর্যন্ত পলাশির আম্রকাননে এক অসম যুদ্ধ হল। অসম যুদ্ধ বলছি এই সেন্সে, নবাবের সঙ্গী ছিলেন প্রায় 50,000-এর মতো, আর ইংরেজদের সাথে সৈন্যের সংখ্যা 1000-3 মতো ছিল। চিন্তা করতে পারেন বিশ্বাসঘাতকতার কি করুণ পরিণতি হতে পারে। মনোবল ভেঙে গেলে, আভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে গেলে, রাজনৈতিক দর্শন যখন পরাজিত হয়, তখন সংখ্যা দিয়ে কখনো শত্রু উপরে বিজয় অর্জন করা যায় না। ঘরের শত্রুই তখন তার পরাজয়ের জন্য যথেষ্ট হয়। ফলে সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা সেখান থেকে চলে গেলেন। 3রা জুলাই মহানন্দা নদীর তীর থেকে নবাব সিরাজউদ্দৌলাকে বন্দী করে নিয়ে আসা হয় এবং 4ঠা জুলাই তাকে হত্যা করা হয়। সম্মানিত সুধীবৃন্দ, পলাশির ইতিহাস, পলাশির কাহিনী, যুদ্ধক্ষেত্রে দুদিকের চিত্র, নবাব কত অসহায়ের মধ্য দিয়ে জীবন দিয়েছিলেন, কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, সংখ্যা কত বেশি ছিল, তারা এগিয়ে আসলে শত্রুরা পরাজিত হতো। এত যদির অনেক আলোচনা আমরা শুনেছি, কিন্তু কই আসেনি, ঠেকানো যায়নি এ পরাজয়। সেদিন আমাদের স্বাধীনতার সূর্য কিন্তু অস্তমিত হয়েছিল। তার একমাত্র কারণ ছিল আমাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, আদর্শিক মূল্যবোধের চেতনার অনৈক্য, বিভেদ, বিশৃঙ্খলা, ক্ষমতার লোভে জাতির আদর্শ ভুলে যাওয়া, ক্ষমতার লোভে, গদির লোভে, কর্তৃত্ববাদী শাসনের লোভে আমাদের জাতিসত্তার চেতনা এবং স্বার্থকে ভুলে যাওয়া, যা বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনার তীরের সেই কল্পিত পলাশির কথা যদি আমরা চিন্তা করি, আমাদের এই ভূখণ্ডে অনেক মীর জাফর, অনেক ঘোষিটি বেগমরা বিদেশি প্রভুর সেবা দাসত্ব করে আমাদের স্বাধীনতাকে, ওই মীর জাফররা যেমন ক্লাইভের সামনে পদানত করতে চেয়েছিল, এখানকার অনেক মীর জাফররাও কিন্তু সেদিন হয়তো ইংরেজের সামনে, ইংরেজকে আমরা আধিপত্যবাদী শক্তি বলেছিলাম, আর নবাবের বাহিনীরা ছিল মজলুম। আজকে ইংরেজ নেই, নতুন করে ভারতে আধিপত্যবাদী শক্তি হয়েছে আমাদের সেই প্রভু। আর আজকে বাংলাদেশে সেই দিল্লির আধিপত্যবাদী সেবাদাসরা বাংলাদেশে বসে ঘোষিটি বেগম আর মীর জাফরের ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদের স্বাধীনতাকে দিল্লির করতলে সোপর্দ করার কাজে এখন ব্যস্ত আছে। ক্ষমতাসীন বিএনপি পার্লামেন্টে দাঁড়িয়ে যদি তার এমপিরা এই কথা বলে, সংসদ নেতা বসে থাকেন, পার্টির পলিসি মেকিং লিডাররা বসে থাকেন, কোনো আপত্তি করেন না। আমাদের লিডার অব দি অপোজিশন যথার্থই এই কথার প্রতিবাদ করেছেন যে 47কে অস্বীকার করলে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা হয়। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো, স্বাধীন যে ভূখণ্ডের উপরে আমরা হয়েছি, এই ভূখণ্ডেই আমরা পেয়েছিলাম 47-এ। 47 না হলে অখণ্ড ভারতে যে নেহেরু ডক্টরের মধ্যে আমাদেরকে সেই বৈষম্য বিরোধিতা, সেই জুলুম নিপীড়নের শিকার হয়ে
ওই সাম্রাজ্যবাদীদের অধীনেই আমাদেরকে থাকতে হতো। সংগ্রামী ভাইরা আমার, সুধীবৃন্দ, আমি মনে করি জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পলাশির আলোচনা, পলাশির শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যেন আর সামনে কোনো পলাশির ভাগ্য বরণ করতে না হয়, আর যেন মীর জাফর আর ঘোষেতি বেগমদের স্বাধীনতা, সর্বত্ব, জাতিসত্তাকে কোন আধিপত্যবাদী আগ্রাসী প্রভুর শক্তির করতলে আমার ভূখণ্ডকে ছেড়ে দিতে না হয়, এই চেতনাই কিন্তু আমাদেরকে এই পলাশি দিয়ে যাচ্ছে। ফলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, মুসলিম হিসেবে কোরআনের শিক্ষা, আল্লাহকে ভয় করে ইমানের ভিত্তিতে জীবন গড়ার যে দর্শনের শিক্ষা, সে শিক্ষায় যদি এই জাতির প্রজন্ম গড়ে উঠতে পারে, তাহলে অন্যায়, জুলুম, অত্যাচার, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করা, সংগ্রাম করার চেতনা সেই জাতির মধ্যে কিন্তু জাগ্রত হবে। এই জন্য শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই। ব্রিটিশ সময়ে পার্লামেন্টে দাঁড়িয়ে গ্লাডস্টোন কোরআন হাতে করে বলেছিল না যে এই কোরআনের শিক্ষা থেকে যদি মুসলিম জাতিকে সরানো না যায়, কোরআনের প্রতি ভালোবাসা যদি তাদের হৃদয় থেকে সরানো না যায়, এই জাতিকে কখনো পদোন্নত করে রাখা যাবে না। উইলিয়াম হান্টারের ইন্ডিয়ান মুসলমান বইটা আপনারা এখন বাংলায় অনুবাদ হয়েছে, দেখেছেন। উইলিয়াম হান্টারকে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ গোটা শাসনে। এত লম্বা সময়ে মুসলমানরা কেন বিদ্রোহ করলো, কোনো উপায় তাদেরকে পদোন্নত করে রাখা যায় না কেন, তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে দ্য ইন্ডিয়ান মুসলমানস বইটা তারা লিখেছিলেন। সেখানে উইলিয়াম হান্টারেরও এটাই ফাইন্ডিংস ছিল। গ্লাডস্টোন কোরআনের কপি হাতে করে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাই বলেছিলেন, এই কোরআনই হচ্ছে, কোরআনের যে শিক্ষা এবং চেতনাই হচ্ছে মুসলিম জাতিকে পদোন্নত করে যে আমরা রাখতে পারি না এই পথে, সেটি হচ্ছে বড় অন্তরায়। কোরআনের শিক্ষা থেকে তাকে সরাতে হবে। সেজন্য পলাশির চেতনায় এই জাতি, এই অখণ্ডতা, এই স্বাধীনতা রক্ষা করতে গেলে আমাদের সন্তান, আমাদের প্রজন্মকে মাথা উঁচু করে বিশ্বের সামনে শিক্ষা, জ্ঞান ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠন করে আধুনিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, সভ্যতার চ্যালেঞ্জের মোকাবেলায় এই জাতিকে টিকে থাকতে গেলে কোরআনের আলোয় আলোকিত হওয়া ছাড়া, ইসলামী মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হওয়া ছাড়া আর বাকি সকল শিক্ষায় বিদেশিদের কাছে পদোন্নত করার মতো নাগরিক তৈরি করবে, স্বকীয় স্বাধীনতায় শির উঁচু করে দাঁড়াবার শিক্ষা আর কোন আদর্শ, কোন চেতনা এই জাতিকে তৈরি করতে পারে না। সেজন্য আমি আলোচনা দীর্ঘ না করে ইসলামী ছাত্র শিবিরকে কৃতজ্ঞতা জানাই। এই উপলক্ষে যে সুবিনির প্রকাশ হয়েছে, পলাশির উপরে অনেক গবেষণাপত্র আছে, অনেক বই পুস্তক আছে, এটার উপরে চর্চা হোক। আমরা অনেক রক্ত দিয়ে, অনেক জীবন দিয়ে, জুলাই অভ্যুত্থানের অনেক রক্তের কঠিন স্মৃতি বুকে নিয়ে আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আজকেও পলাশির আলোচনা করতে পারছি প্রায় ৩০০ বছর পর। কিন্তু জাতির মধ্যে এখনো আতঙ্ক যায়নি। এখনো আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারাই সবাই রাজপথে আমরা ছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে ফ্যাসিবাদী আধিপত্যবাদী সেই সেবাদাসদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছিল। তারা যে মানবতা বিরোধী যে পরিমাণ অপরাধ করেছে, নিষ্ঠুর, নৃশংসতা, বর্বরতা দিয়ে গোটা জাতিকে শিহরিত করেছে, সেই শক্তিকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করার চক্রান্তে সেই সব ঘোষেটি বেগম, মীর জাফরদের অনুচররা কিন্তু আবার এখনই ক্ষমতায় বসে তাদেরকে নতুন করে মদত দিচ্ছে। ইনক্লুসিভ পলিটিক্সের নামে তারা সেই চেষ্টা কিন্তু করছে। গত পার্লামেন্ট ইলেকশনের চিত্র আপনাদের কাছে আছে। ওই আধিপত্যবাদী শক্তির গ্রিন সিগন্যাল পেয়ে বাংলাদেশের একটি শক্তি, এখানেও কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গ আছে। ফোর্ট উইলিয়াম দুর্গ শুধু কলকাতায় না, বিদেশি গোয়েন্দাদের শক্তি আর আমাদের দেশে গোয়েন্দা এবং গভর্নমেন্ট এজেন্সিদের মধ্যে একটা শক্তি কিন্তু এই ভূখণ্ডে, তারাই কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গের কাজ করছে। তারা নানান তথ্য পাচার করে একটি বিশেষ গোষ্ঠীর সেবাদাস হয়ে
এই দেশকে আবার আধিপত্যবাদীদের পদানত করার জন্য যত ডিপ স্টেটকে প্রভাবিত করা, আমাদের জুডিশিয়ারিকে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে, সব কিছুকে করায়ত্ত করার সব পরিকল্পনা চক্রান্ত কিন্তু এই ফোর্ট উইলিয়াম দুর্গে বসে হচ্ছে। ফলে নবাব সিরাজউদ্দৌলা যেমন তার শক্তি নিয়ে কাশিম বাজার কুঠি আক্রমণ করেছিল, ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছিল, বাংলাদেশের বীর সাহসী জনগণের সময় এসেছে এই ষড়যন্ত্রকারীর ফোর্ট উইলিয়াম দুর্গ নামে, কাশিম বাজার কুঠি নামে গোষ্ঠী বেগমদের সকল আড্ডায় রাজনৈতিক আঘাত হানতে হবে, চুরমার করতে হবে। তাহলেই আমাদের জুলাইয়ের চেতনাকে আমরা জাগ্রত রাখতে পারবো। সেই আঘাত হবে রাজনীতি দিয়ে, সেই আঘাত হবে জ্ঞান দিয়ে, শিক্ষা দিয়ে, চরিত্র দিয়ে, নৈতিকতা দিয়ে। সে আঘাত হানার জন্য ইসলামী ছাত্র শিবির হবে সেই যুদ্ধের শানিত অস্ত্র নিয়ে আমাদের সামনের সেনাপতি। সেই সংগ্রাম তাদের নেতৃত্বে ইনশাল্লাহ বিজয় অর্জন করবে। বাংলাদেশের ক্যাম্পাসে, শিক্ষাঙ্গনে ইসলামী ছাত্র শিবিরের প্রতি কোটি কোটি মানুষের সেই আস্থা, সেই সমর্থন আমাদের সেই স্বপ্নের ভবিষ্যতের কথা স্মরণ করে দিচ্ছে। শিবিরকে গুপ্ত বলে, রক কাটা বলে, ৭১ বলে, মৌলবাদ বলে যত গালি দিয়েই খাটো করার চেষ্টা করা হয়েছে, আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম সব চক্রান্তকে মিথ্যা প্রমাণ করে দেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভূমিধস বিজয় দিয়ে প্রমাণ করেছে এখানে আধিপত্যবাদী শক্তির কোনো ঠাঁই হবে না। ইসলামী ছাত্র শিবিরকেই পলাশীর চেতনায় এই তরুণ অজেয় শক্তিকে জাগিয়ে তোলার দায়িত্ব নিতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ গড়ে শিক্ষা ব্যবস্থাকে বদলে দিয়ে জাতির চরিত্র এবং সভ্যতাকে পরিবর্তন করে আমরা এটাকে নবাব সিরাজউদ্দৌলার জীবন দানের মধ্য দিয়ে, নবাব শাহাদাতের নজরানা পেশ করে আমাদের সামনে যে শিক্ষা রেখে গেছেন, সেই পতাকা ধারণ করে এই বাংলাকেও আমাদের স্বাধীন রাখতে হবে, আজাদি রাখতে হবে। এটা অত্যন্ত আনন্দের খবর, আশাবাদের খবর, আস্থা জাগানো, আশা জাগানীয় খবর যে এখন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরেও আমাদের তরুণদের মধ্যে এখন নতুন স্লোগান হচ্ছে, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। এই স্লোগান কিন্তু সেই পলাশীর চেতনা থেকে উচ্চারিত স্লোগান। আসুন আমরা পলাশীর সেই চেতনা নিয়ে আমাদের প্রিয় জন্মভূমিকে আধিপত্যবাদ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ হিসেবে গড়ে তুলি, আমাদের বসবাসের একটি যোগ্য উপযুক্ত ঠিকানা হিসেবে আমরা গড়ে তুলি। এটাতে আমরা যেন আত্মতৃপ্তি না পাই যে না আমাদের পতাকা লাল সবুজ আছে, আমাদের সীমানা ঠিক আছে, আমাদের জাতীয় সঙ্গীত ঠিক আছে। এটাই শুধু স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে নিজের রাজনীতি, নিজের সংস্কৃতি, গণতন্ত্র, উঠা নামা, নির্বাচন, আমাদের ব্যবসা বাণিজ্য, ট্রেড ব্যালেন্স, আমাদের বর্ডার কিলিং, পানি সমস্যা, সব জায়গায় যে কোনো আধিপত্যবাদী শক্তির নির্দেশনা এবং গোলামি মানব না। আমরা স্বাধীন থাকবো, আমাদের কথায় আমরাই দেশ চালাবো। এদেশের জনগণই সিদ্ধান্ত নেবে কে রাষ্ট্র শাসন করবে। আরেকটি রাষ্ট্রের ইঙ্গিতে আরেকটি ফোর্ট উইলিয়াম দুর্গের কনস্পিরেসির শিকার হয়ে এই দেশের ক্ষমতায় উঠানামার রাজনীতির কবর দিতে না পারলে আমাদেরকে হয়তো আবার পলাশীর মতো করুণ পরিণতি বরণ করতে হতে পারে।